এই কয়লাটা উত্তোলন করতে গেলে প্রতি মিনিটে 8,000 লিটার করে পানি এক্সট্রাক্ট করতে হবে এবং এটা হচ্ছে 38 বছর ধরে এই কাজটা চলবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিনিধি পাঠালেন, 6 দফা চুক্তি হলো, আর কখনোই ওপেন পিট মাইনিং করবেন না, বিদেশিদের দিয়ে করবেন না, কেন আবার ওই একই রকম একটা ঘটনার মধ্যে যাচ্ছে? আমাদের শুধু ফুলবাড়ি বা কয়লা খনি এলাকার মানুষ না, আমাদের ভাবতে হবে ইমিডিয়েট ইম্প্যাক্ট জোনের পুরোটা এলাকা জুড়ে। ওই বয়স কিভাবে বুঝতে পারছিলেন যে ওখানে একটা বড় আন্দোলন সংগ্রাম ঘটার সম্ভাবনা আছে? যুবক তরুণদের বা ছাত্র সমাজের আন্দোলন ছিল, সেই আন্দোলনটা ছিল যে আমরা যে কথাগুলো বলছি তার উপর ভিত্তি করে নতুন একটা রাষ্ট্র নির্মাণের আন্দোলনের কথা ছিল, যে শুধুমাত্র ধর্মের উপর ফোকাস করে যে চিন্তা ভাবনা, এর বাইরেও আরো ভিন্ন ধরনের অনেক ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখন ছিল। কৃষকদের নেতৃত্ব দিতে বা সংগঠিত করতে কি আমরা গিয়েছিলাম? আমরা যা কিছু করেছি সময়ের প্রয়োজনে। 26 আগস্ট 2006 3 জনকে হত্যা করা হলো, 200-র উপরে মানুষ বিভৎস রকমের আহত হলেন। সরকারের নির্দেশেই গুলি চালিয়েছিল। আরবানের মধ্যবিত্ত মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম পড়ছেন, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাচ্ছেন, ব্রাকে যাচ্ছেন। এই জন্য দেখবেন ব্রাকে আন্দোলন সংগ্রাম বেশি হয়। আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের সাথে আছেন আরিফুল সাজ্জাদ ও মঞ্জুরুল আহসান। আরিফুল সাজ্জাদ এবং মঞ্জুরুল আহসান, আপনাদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরিফুল সাজ্জাদ ও মঞ্জুরুল আহসান দীর্ঘদিন বিদ্যুৎ জ্বালানি নিয়ে কাজ করেছেন। আমরা আজকে আলোচনা করব দিনাজপুরের ফুলবাড়ি আন্দোলন নিয়ে। এই ফুলবাড়ি আন্দোলনের 20 বছর পূর্তি হতে যাচ্ছে। এই আন্দোলনের একটি বিশেষ দিক এই দুইজনের সাথে হচ্ছে তাদের ছাত্র জীবনে ফুলবাড়ি আন্দোলনের একদম ভেতর থেকে আন্দোলন গড়ে তোলার ব্যাপারে তারা অন্যতম ভূমিকা পালন করেছিলেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষত সরকার, আপনারা জানেন, সম্প্রতি ফুলবাড়ি কয়লা খনির কয়লা উত্তোলনের কথা বলেছেন এবং সেটি আদৌ সম্ভব কিনা, সম্ভব হলে তার বিপর্যয় বা তার ইতিবাচক নেতিবাচক দিক কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আহসান, আপনার কাছে প্রথম জানতে চাই, ফুলবাড়ি আন্দোলন যে শুরু হলো, সেই আন্দোলনের মানে আমরা এই আন্দোলনের শুরুতে আমি নিজেও ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আমরা শুরু করেছিলাম সেই প্রেক্ষাপট বা সেই প্রস্তুতির বিষয়গুলো যদি একটু বলতেন। 21 বছর আগের কথা, 2005 সাল। তখন এশিয়া এনার্জি নামে একটি কোম্পানি, তারা ওখানে ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর, ঘোড়াঘাট এই 3টা উপজেলার অংশবিশেষ এলাকায় সার্ভে করা শুরু করলো। এবং শুরুতে তারা সার্ভে প্রক্রিয়ার মধ্যেই তারা ওই এলাকার মানুষদের জানানো শুরু করলো যে তারা কিভাবে লাভবান হবে ইত্যাদি ইত্যাদি। এবং তারা দেশের গণমাধ্যমকেও একইভাবে ব্যবহার করবার চেষ্টা করছিল। তো সেখানে যখন ওরা এই সার্ভে বা কাজগুলো করছে, তখন ফুলবাড়ি অঞ্চলে একদমই বাজার কমিটি বলে একটা কমিটি আছে এবং ক্ষেত মজুর সমিতি বলে একটা কৃষক সংগঠন ছিল। তো এদের কিছু সচেতন অংশ, যারা এইটার কতগুলো প্রশ্ন তাদের মধ্যে সামনে আসে যে এটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলছে, তাহলে আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের চলে যেতে হবে। তো প্রথম প্রশ্নটা তাদের মধ্যে আসে যে এই জায়গায় যে কৃষি, যে উৎপাদন, মানুষের বসতি, কিংবা এখানে যে ইভেন বায়োডাইভার্সিটি নিয়েও যারা ওই মাত্রা সচেতন, তাদের মধ্যে এই প্রশ্নগুলো আসে যে এগুলো পুরোটা ধ্বংস হয়ে যাবে। এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে তারা ওখানে একটা অনুসন্ধান করে যে ওই অঞ্চলে, খনি অঞ্চলে আসলে মোট অর্থনৈতিক কার্যক্রমের ব্যাপ্তি, মানমাত্রাটা কেমন। সেখানে তাদের মতো করে তারা একটা অর্থনৈতিক সমীক্ষা মতো একটা দাঁড় করায় যে সরকার বা এশিয়া এনার্জি যে লাভের কথা বলছে তার পরিমাণ কেমন, এবং এখানে কয়লা খনি হলে যে বিদ্যমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কৃষিসহ, সেখানে সেটা বাবদ ক্ষতি কেমন হবে। এই ধরনের একটা ধারণা নিয়ে তারা প্রথমে ওখানে কর্মসূচি দেয়, আধাবেলা একটা হরতাল কল করে, প্রায় প্রতি শনিবার ওখানে বিক্ষোভ মিছিল হয় এবং সেই মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। কিন্তু
এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা ওই সময় সক্রিয় ছিলেন তাদের মনোযোগ আকর্ষণ ওনারা করতে পারছিলেন না সম্ভবত, এবং ওনাদের একটা দল তখন ঢাকায় আসে। ঢাকায় আসার পরে প্রধানত বাম প্রগতিশীল শক্তিগুলোর সাথেই তারা বিভিন্ন মত বিনিময় করে, এবং বিষয়টা এবং সম্ভাব্য একটা তখনও আশঙ্কা যে একটা পুরো চিত্রটা স্পষ্ট না, কিন্তু তাদের আশঙ্কার জায়গা থেকে তারা বলে যে এটা হয়তো কোনো একটা বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমরা তিনজনই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সেশনের ছাত্র। ওই সময় সর্বশেষ তারা প্রায় হতাশ বলতে হবে যে ওই কমিটির যে প্রতিনিধিরা এসেছিলেন তারা আমাদের সাথে, আমরা তখন একটা সংগঠন করি সংস্কৃতির নয়া সেতু নামে, আমাদের সাথে বসলেন এবং আমরা টিএসসিতে দোতলায় একটা রুমে আমরা বসলাম, এবং ওনারা যে তথ্য উপাত্তগুলো নিয়ে আসলেন সেগুলো আমরা নিলাম তাদের কাছ থেকে এবং বুঝবার চেষ্টা করলাম যে তারা এ পর্যন্ত কি কি বুঝতে পারলো এবং কি কি তথ্য পাওয়া গেল। এরপরে সম্ভবত 2005-এর আগস্ট মাসের কোনো একটা তারিখে আধাবেলার একটা হরতাল ছিল। তো এর মধ্যে আমরা ওনাদের কাছে কিছুটা সময় চাইলাম যে আমরা একটু এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করে দেখি। তো ওই সময় এশিয়া এনার্জির ওয়েবসাইটে আপনার মনে থাকবে যে ওদের এই ধরনের সমীক্ষার প্রতিবেদনগুলো বিস্তারিত, এটা ফিজিবিলিটি স্টাডি ছিল, হ্যাঁ ফিজিবিলিটি স্টাডি সহ এই প্রতিবেদনগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল ছিল, কারণ এটা লিস্টেড কোম্পানির এই ধরনের তথ্য পাবলিক ডকুমেন্ট হিসাবে রাখতে হয়। তো এই সুযোগটা আমরা কাজে লাগাই এবং খুবই কম সময়ে একটা প্রাথমিক ধারণা নিতে সক্ষম হই, এবং সেখান থেকে আমাদের প্রথম এই আন্দোলন গড়ে তোলবার যে তাগিদটা সেইটার রসদটা আমরা পেয়ে যাই, এবং ফুলবাড়িতে ওই আধাবেলা হরতালের সমর্থনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কর্মসূচি ঘোষণা করি এবং সেই কর্মসূচিটা পালন করি। আমরা ওই কর্মসূচিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে সংশ্লিষ্ট করতে সমর্থ হই, এবং এটা আসলে এতই স্বাভাবিক বা অর্গানিক্যালি ডেভেলপ করে যে কারণ এটার ক্ষতিকর দিক সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই তারা দ্বিমত করতে পারেননি, এবং যারা আমাদের অনুষ্ঠানে বা বিক্ষোভে যুক্ত হতে পারেননি তাদের নৈতিক সমর্থন আমরা পেয়েছিলাম ক্যাম্পাসে। তো এরপরে ক্রমাগত যত দিন গড়াতে থাকে আমরা ওই সময় আর একটা ঘটনা ছিল, ট্যাংরাটিলায় পরপর 2বার গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। তো ওই সময় একটা আন্দোলনের পরিস্থিতি দেশব্যাপী ছিল যে ট্যাংরাটিলার ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে নাইকোর মতো একটা ভুইফোর কোম্পানি যার কোনো ট্র্যাক রেকর্ড নাই, তাকে একটা ভার্জিন গ্যাস স্ট্রাকচার যেটা এক্সপ্লোর হয় নাই তাকে মার্জিনাল গ্যাস ফিল্ড দেখায় তাকে অ্যাওয়ার্ড করা হলো কোনো ধরনের দরপত্র বা প্রতিযোগিতা ছাড়া। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা বিপত্তিও দেখা গেল তখন যে আসলে আমরা কোন আন্দোলনটাকে গুরুত্ব দিব। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বেশ কিছু সংগঠন, প্রায় 18-20টি সংগঠন, আমরা একটা সভা করি, একটা মিটিং কল করা হয়। তো সেখানেই মূলত সিদ্ধান্তটা হয় যে আমাদের তেল গ্যাস কিংবা জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের যে ইতিহাস আপনি খেয়াল করবেন যে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া বা কিংবা একটা চূড়ান্ত ক্ষতি হয়ে যাওয়ার পরে আমাদের আন্দোলনটা গড়ায় হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের, কিন্তু একটা অবশ্যম্ভাবী ক্ষতি ঘটতে যাচ্ছে সেইটাকে প্রতিরোধ করবার আন্দোলনের ইতিহাসটা কম। তো এই বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতির নয়া সেতু এবং তাদের যে বন্ধু বা নিকটবর্তী যে সংগঠনগুলো তারা সংগঠিত হয়ে এই আন্দোলনটাকে বেগবান করবার একটা উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে দুটি ঘটনা ঘটে। bdnews24.com ওনারা একটা সরেজমিন প্রতিবেদন করেন যেখানে প্রথমবারের মতো সারা দেশের মানুষ গণমাধ্যমের কল্যাণে জানতে পারেন যে এখানে একটা খারাপ কিছু হতে যাচ্ছে বা সামথিং ইজ গোয়িং ফিশি,
যেটা স্বাভাবিক না। এটা এটা যতই উন্নয়নের কথা বলা হোক, অর্থনৈতিক লাভ অলাভের কথা হোক, কিন্তু এর পেছনে ষড়যন্ত্রের একটা ইয়ে আছে, যে এভিল ইন্টেনশন এখানে কাজ করছে। তো এই সময়ে আমাদের বিজ্ঞান চেতনা পরিষদ নামে একটা সক্রিয় প্রগতিশীল সংগঠন ছিল। তাদের ওখানে মাসে একটা আলোচনা হতো সিরিয়াস ন্যাশনাল ইস্যু নিয়ে, রাজনৈতিক অর্থনৈতিক ইস্যু নিয়ে। তো ওই জায়গাটাতে ওই সময় ঢাকায় যারা এই চিন্তাধারা নিয়ে যারা কাজ করেন, চিন্তাশীল মানুষ, তাদের একটা জমায়েত বা উপস্থিতি থাকতো। সেখানে আমাদের আর এক সহযোদ্ধা রফিকুল আলম রঞ্জু ভাই আর আমি ওই পুরো ফুলবাড়ি কয়লা খনির কারিগরি এবং আর্থিক এবং পরিবেশগত যে ক্ষতিগুলো, সম্ভাব্য ক্ষতি, সেগুলো পর্যালোচনা করি এবং একটা পেপার উপস্থাপন করা হয়। এবং সেইটার ধারাবাহিকতায় আমরা একটা পরবর্তীতে, আপনার মনে থাকবে যে কয়লা ফাঁদ নামে একটা পাবলিকেশন, আমরা এই আলোচনায় আসবো। তার আগে আমি আরিফুল সাজ্জাদের কাছে জানতে চাই যে আপনি তো তখন নয় সেতুর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সংগঠক নেতা, মানে আপনার কেন মনে হচ্ছিল যে ফুলবাড়িতে আসলে একটা আন্দোলন সংগ্রামের দরকার এবং সেটি স্থানীয় মানুষের সাথে ঢাকার বা জাতীয়ভাবে একটা সংযোগ তৈরি করার? সে কারণে আমরা দেখেছি এখান থেকে প্রচুর মানুষ নয় সেতুর তারা গ্রামে গেছেন, দিনের পর দিন থাকছেন এবং তারা আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করছেন। আপনি এখন হয়তো বোঝা যাবে, কিন্তু অত আগে আমাদের ওই বয়সে আপনি আসলে এটা, মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার আসলে কি কাজে লাগছিল, মানে কিভাবে বুঝতে পারছিলেন যে ওখানে একটা বড় আন্দোলন সংগ্রাম ঘটার সম্ভাবনা আছে? এই আহসান যেটা বলছিল যে আমরা তখন যারা এই রাজনীতিভাবে যুক্ত ছিলাম, সংস্কৃতি নৈশদের কথা বললো, ওটার একটা বিশেষ স্লোগান ছিল, শিক্ষা, কৃষি, শিল্প, জাতীয় সম্পদ রক্ষায় যখন সকল দেশপ্রেমিক এক হও। তো জাতীয় সম্পদ রক্ষার কথা বলা হচ্ছে। ও যেটা বলল যে আন্দোলনগুলো হতো যে একটা ঘটনা ঘটে গেছে, তারপরে ক্ষতিপূরণ আদায় বা কেন ঘটলো এটা নিয়ে বিরুদ্ধে। কিন্তু ওইবার প্রথমবার আমরা চিন্তা করলাম যে একটা জাতীয় সম্পদ এখানে আছে, সেটা যে লুটপাট না হয়ে যায় বা সেখানে কোনো ডিজাস্টার না হয়, সেটা কীভাবে প্রতিরোধ করা যায়। এই জায়গা থেকে কিন্তু যত সংগঠন ছিল ক্রিয়াশীল তখন, ছাত্র সংগঠন, তারপরে আপনার বিভিন্ন ছোট ছোট পাঠচক্র, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করে কিন্তু আমরা একসঙ্গে আলোচনা করি যে আমরা কি করা যায়। সেখান থেকে সংস্কৃত নয় শুধু যারা সংগঠক ছিল তাদের পক্ষ থেকে আহ্বান ছিল যে আমরা এখন কি করব, এটা কি ঘটার পরে আমরা করব না তার আগে প্রতিরোধ করার চেষ্টা করব। এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের মনের ভিতরে আমরা একটা স্ফুলিঙ্গ জ্বালাই দিই যে পরে করবেন না আগে করবেন, তখন কিন্তু এটা একটা সাড়া পাওয়া যায়। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এটার একটা তথ্যপাত্র দিয়ে একটা প্রকাশনা করা হলো এবং বিভিন্ন পাঠচক্রে এটা আলোচনা করা হলো, তখন কিন্তু ধীরে ধীরে একটা শক্ত ভিত পায়। এবং আপনি জানেন আহসান যেটা বললো যে শিক্ষকরা এটাকে সমর্থন করছে, অনেকে সশরীরে এখানে অংশ নিচ্ছে, আবার অনেকে কিন্তু বাইরে থেকেও আমাদেরকে সমর্থন জানাচ্ছে। এবং বেশ কয়েকটা কিন্তু কর্মসূচি তখন আমরা নেওয়া শুরু করি। একটা কর্মসূচির কথা আমার মনে আছে যে আমরা ছোট্ট একটা কয়েকজন মিলে একটা মিছিল শুরু করি যে এই জাতীয় সম্পদ রক্ষায় এক হতে হবে, এইরকম কিছু স্লোগান দিয়ে। এবং সেখানে ফুলবাড়ির বিষয়ে দুই একটা স্লোগান ছিল। এই মিছিলটা যখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে আমরা শুরু করে ধীরে ধীরে ঘুরে ঘুরে কলাভবনের সামনে দিয়ে যখন আমরা বিবিএ ফ্যাকাল্টির ওদিকে যাই, তখন কিন্তু মিছিলটা শুরু হয়েছিল হয়তো 20-25 জন, তখন কিন্তু 200-250 জন। আমার মনে আছে সেই মিছিলটা আসলে একটা ভয়ঙ্কর মানুষের স্রোতে রূপান্তর হয়েছিল। এটা হয়েছিল, তার আগে কিছুদিন ধরে কিন্তু আমরা এটার প্রকাশনা, লিফলেট ইত্যাদি কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম এবং তথ্যপাত্রের সঙ্গে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই সময় যারা গণমাধ্যমে কাজ করছে তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছিল এবং তাদেরকেও আমরা জানাচ্ছিলাম যে আপনারা একটা তদন্ত করে দেখেন, ইনভেস্টিগেট করে দেখেন ওখানে কী হচ্ছে। ওই BDNews24.com এর কথাও বলছিল আহসান। এরকম কিছু নিউজ রিপোর্ট হওয়ার পরেও কিন্তু এটা একটা ভিত্তি পায় যে এখানে একটা জাতীয় সম্পদ রয়েছে। ওই সময়ের সরকার আসলে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করতে যাচ্ছে। আমরা শিক্ষার্থীরা বা ছাত্র সমাজ আসলে এটাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না এবং এটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে। এইরকম একটা বিষয় কিন্তু সবার মধ্যে তৈরি হয়। তৈরি হওয়ার ফলেই কিন্তু তখন অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, আমি সরকার দলীয় ছাত্র সংগঠনের কথা বলবো, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতো, শুনতে চাইতো, জানতে চাইতো আসলে কি আমরা কি বলতে চাচ্ছি।
তাদেরকেও যখন আমরা বলেছি যে এটা, কিন্তু তারা হয়তো নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা হয়তো আসতে পারেনি, কিন্তু তাদের অনেক সমর্থক যারা ছিল তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আন্দোলনে তারা যুক্ত হয়েছে। মানে ওভারঅল বিষয়টা ছিল যে একটা আমরা তাত্ত্বিক কাঠামো এখানে একটা তৈরি হয়েছিল যে জাতীয় সম্পদ সেটা আসলে একটা স্থানীয় ফুলবাড়ি বা দিনাজপুর বা অন্য একটা অঞ্চলের শুধু একক একটা সম্পদ না, যেটার জন্য শুধু ওই অঞ্চলের মানুষ প্রতিরোধ করবে এবং স্থানীয়ভাবে সমস্যা চিহ্নিত করা হবে, উন্নয়ন বিরোধী একটা তকমা দিয়ে সেটা দমন করা যাবে। সেটাকে প্রথমবারের মতো আমরা বললাম যেটা জাতীয় সম্পদ, উত্তরবঙ্গ সহ শুরু করে এবং যুবক শ্রেণী যারা, তরুণ শ্রেণী যারা, ছাত্ররা যারা, তাদের মধ্যে কিন্তু আমরা এটা নিয়ে আসতে পারলাম। অ্যাট দ্য সেম টাইম যারা বুদ্ধিজীবী আছে, চিন্তা ভাবনা করে, তাদের মধ্যেও আমরা নিয়ে গেলাম। অর্থাৎ ওভারঅল, অর্থাৎ এটা যে একটা জাতীয় সম্পদ এবং জাতীয় সম্পদ নিয়ে যে অন্যরকম কিছু করা, বাজে কিছু করা এবং জনগণের বিরুদ্ধে এটাকে নিয়ে না যাওয়া, সেটা কিন্তু আমরা তাত্ত্বিকভাবে একটা কিন্তু কাঠামো দাঁড় করলাম। আর ওভারঅল কাঠামো দাঁড় করার ফলে কিন্তু ওখানে 50 ভাগ কাজ হয়ে গেল। এরপরে কিন্তু সবাই যে বিভিন্ন সংগঠন ছিল, ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এটাকে একত্রিত করে এটার বিরুদ্ধে কিন্তু সভা সমাবেশ, মানববন্ধন এগুলো করা শুরু করি। কিন্তু সাজ্জাদ দেখুন, আমরা গত অন্তত 15 বছরে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্ররা সাধারণত তাদের যে চাকরি, তাদের যে নিজস্ব বেঁচে থাকার সংগ্রাম, এর বাইরে তাদের বড় রকমের কোনো সংগ্রাম আমরা দেখি নাই। ফলে অর্থাৎ একটা জাতীয় পর্যায়ের যে সম্পদের জন্য সারা বাংলাদেশের মানুষ যুক্ত, সেই রকম কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, ফুলবাড়ির একটা নির্দিষ্ট সমস্যা, তো সেইখানে আপনারা 2005-এ ছাত্র হয়ে যখন গ্রামে যাচ্ছেন, এটা একটা আলাদা রাজনীতি আছে, যে গ্রামে যাচ্ছেন এবং গ্রামের কৃষকদের ঐক্যবদ্ধ করছেন, এক অর্থে বিদেশি লুটেরা সাম্রাজ্যবাদ বিরোধী একটা সংগ্রাম গড়ে তুলতেছেন। আপনারা ছাত্র হিসেবে, আপনাদেরকে ছাত্র নেতা হিসেবে আপনাদের এরকম একটা দূরদর্শী চিন্তা বা কেমনে আসলো, বা এই সময় কি গুণগতভাবে ছাত্রদের মধ্যে দেশপ্রেম বলি, সাম্রাজ্যবাদ বিরোধিতা বলি, কৃষকের সংগ্রামের প্রশ্নে তাদের দাঁড়াইতে হবে, এই বিষয়গুলো কি সমাজে তখন আসলে ছিল? এটা তো আসলে কখন কোন বিষয়টা থাকবে, কোন বিষয়টা প্রধান বিষয় হয়ে দাঁড়াবে, সেটা তো আসলে আগে থেকে বলে দেওয়া যায় না। কিন্তু তখনকার পরিস্থিতিতে যেটা ছিল যে মানে তৎপরতাগুলো কেন হতো, যে অনেক ধরনের ছোট ছোট সংগঠন ছিল এক, আর হচ্ছে রাজনীতিতে বা চিন্তা ভাবনায় ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনার বাইরে, হ্যাঁ আমি বলবো না যে ধর্ম অধর্ম হয়ে গেছে সে জায়গা থেকে না, যে শুধুমাত্র ধর্মের উপর ফোকাস করে যে চিন্তা ভাবনা, এর বাইরেও আরও ভিন্ন ধরনের অনেক ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখন ছিল ক্যাম্পাসগুলোতে, এবং আমরা পেয়েছি। কারণ আমাদের কিন্তু কেউ ডেকে আনে নাই যে ভাই আসেন এসে এখানে কিছু একটা করেন। আমরা যখন ক্যাম্পাসে এলাম, দেশের সংকট, বিভিন্ন সংকট, এগুলো একাডেমিক ভ্যালু কিন্তু যে সোশ্যাল সায়েন্সে থাকার কারণে একাডেমিকভাবে কিন্তু অনেক জিনিস আমরা কিন্তু আলোচনা করতাম ক্লাসে। আমাদের তো কেউ রিক্রুট করে না। এখানে একটা প্রবণতা ছিল, সেটা হচ্ছে যে একটু পেছনে টেনে বলা দরকার। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল যে আমরা আসলে কৃষকদের নেতৃত্ব দিতে বা সংগঠিত করতে কি আমরা গিয়েছিলাম? আমার মনে হয় না। আমরা আসলে তাদের সাথে যুক্ত হতে গিয়েছিলাম। স্পিরিটটা ছিল বাংলার কৃষক কিংবা বাংলার শ্রমিক, তারা আসলে এই দেশটাকে আসলে বাঁচিয়ে রেখেছে। না কিন্তু এরকম ভাবে চিন্তা, এটা তো একটা গুণগত চিন্তার অবস্থা। এইটার বলা যেতে পারে এর পরবর্তী সময় 2000 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় যে আন্দোলন প্রতিরোধগুলো হলো, এর পরবর্তী সময় কিন্তু আর এই প্যাটার্নটা আমরা পাই না। এইটার একটা আরো পেছনে যাবার একটা বিষয় আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা বড় ছুটি ছিল। এই 2টা বড় ছুটির একটা হচ্ছে ফসল ভুঁই রোয়ার মৌসুমে, আর একটা হচ্ছে ফসল কাটার মৌসুমে। তো এইটা মানে কি? এটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় সে তার উৎপাদনের সাথে তার শিক্ষার্থীদের সম্পর্কটাকে বজায় রাখছে। আমরা এই কানেকশনটা আমাদের মিসিং না, কিন্তু তথ্য আসান উল্টা বলছে, শেষ 10 বছরে গ্রামের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পড়ছে, আরবান এলিট, আরবান মধ্যবিত্ত ছেলেমেয়েরা সব বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ছেন। ফলে আমরা এখন দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ফার রাইটের উত্থান, সেই উত্থানের সাথে
আগে যেমন 60-এর দশকে 70-এর দশকে আমরা দেখতেছি যে বোরকা পরা লোকজন কিংবা খুবই আধুনিক জীবনযাপন করতেছে এমন নারীরা কিন্তু আসলে বেশি, সেই সংখ্যাটা কিন্তু এখন উল্টে গেছে। এই উল্টে যাওয়ার পেছনে সম্প্রতি যেসব তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আরবানের মধ্যবিত্ত মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম পড়ছেন, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাচ্ছেন, ব্র্যাকে যাচ্ছেন। এই জন্য দেখবেন ব্র্যাকে আন্দোলন সংগ্রাম বেশি হয় আর কি, তো নানাবিধ কারণে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার আগের যে ঐতিহ্য, যে যে এইখান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, এখান থেকে 52 ভাষা আন্দোলন তৈরি হয়েছে, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর যে আয়োজন, সেই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ভূমিকা যথাযথভাবে রাখতে পারছে না, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। কিন্তু আমরা আমাদের সময় আমরা যেটা দেখছি যে গ্রামের ছেলেটাও যিনি আসছেন, তার না গ্রামের প্রতি, কৃষকের প্রতি, পুরো দেশের প্রতি এক রকমের কানেকশন ফিল করতেন। কিন্তু এখনকার যে গ্রামের ছেলেটা আসতেছেন, ও কিছুদিন পরেই ওর বাবা কৃষক মানুষ, সার পাচ্ছেন না, ওর এটা নিয়ে কিন্তু খুব বেশি হেলদোল নাই আর কি। এই জায়গায় একটা সংযুক্তি আছে, আমার মনে হয় যে এটা পুরো চিত্রটাকে স্পষ্ট করবে। এটা হচ্ছে বিচ্ছিন্নতাটা শুরু হয়েছে কিন্তু একদমই কৃষক সমাজের মধ্যেও, আমার গ্রামীণ সমাজ, কৃষক সমাজ বলবো না, গ্রামীণ সমাজের মধ্যেও বিচ্ছিন্নতাটা চূড়ান্ত রকম তৈরি। এই বিচ্ছিন্নতা কি? আমার উৎপাদন থেকে বিচ্ছিন্নতা, এবং সেই বিচ্ছিন্নতার প্রধান বাহন যে আমরা আমরা বলি প্রযুক্তি কিংবা আর্থিক মোহ বা শহর নগরের বাসিন্দা হওয়ার দুর্বার আকাঙ্ক্ষা। ইভেন আমরা যখন ক্যাম্পাসে, আপনার মনে থাকবে, আমার একটা পরিষ্কার ঘটনা মনে আছে, কৃষিতে যদি পুঁজিবাদের বিকাশ ঘটে তাই তো হওয়ার কথা স্বাভাবিকভাবে, কিন্তু আমরা চূড়ান্ত অর্থে একটা ট্রানজিশন, এই যে গত 20-25 বছরে একটা আমরা মূলত একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে আছি। ভয়ঙ্কর ইম্প্যাক্টটা আমাদের অনুধাবন করতে হয়তো আরো 5-7 বছর লাগবে। পুঁজিবাদের যদি বিকাশ হয় কৃষিতে, সেখানে তো মানুষের চিন্তা ফার রাইটের দিকে যাওয়ার কথা না। আপনি যে আলোচনা, ওইটা একটা বিকৃতির দিকে গেছে। না আলোচনা, আমরা এই আলোচনার দিকে যাব। যেহেতু আমি এবং সজীব দুজনই একদম ক্লাসিক্যালি আসলে মফস্বল এবং বলা যাইতে পারে যে জেলা শহর বা আধা গ্রাম থেকে বড় হওয়া মানুষ, বড় হওয়া মানুষ। আমি আসলে সজীবের কাছে এই আলোচনাটা শুনে আমরা আসলে আবার ফুলবাড়িতে ফিরে যাব। আসলেই কি গ্রামে একটা রূপান্তর ঘটে নাই? গ্রামে তো পুঁজিবাদের একটা ভালো বিকাশই দেখা যাচ্ছে, টেকনোলজি ঢুকছে, এখন কৃষিতে অনেক টেকনোলজি ঢুকছে, কৃষি সার, বীজ, ওষুধ কিছুই কৃষকের হাতে নেই। তাহলে গ্রামের ছেলে শহরে আসার পরে তাকে আমি আসলে কেন ফার রাইটের সাথে দেখতেছি? এটা তো গভীর বিশ্লেষণ দরকার। একটা বিষয়টা হচ্ছে যে প্রয়োজনীয়তা, আপনার সমাজে যে প্রক্রিয়াগুলো হবে এটার পেছনে একটা প্রয়োজনীয়তা তৈরি হয়। আপনি দেখেন যে আমরা যখন ওই আন্দোলন করি সেই সময় আমরা চিন্তা ভাবনাগুলো কী ছিল। আমি একটা স্লোগানের কথা বললাম যে শিক্ষা, কৃষি, শিল্প, জাতীয় সম্পদ রক্ষায় সকল দেশপ্রেমিক এক হয়। এই স্লোগান নিয়ে আমরা রাজনীতিটা শুরু করছি বা কথাবার্তা বলছিলাম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ হলো, তারপরে আমরা কিন্তু তখন আলোচনা করে, অধ্যয়ন করে প্রবলেমগুলো আবিষ্কার করা শুরু করলাম যে এটা আসলে প্রবলেম কি। বাংলাদেশ তো হয়েছে, স্বাধীন তো হলো, এরপরে দেশটাকে গঠন করতে হবে। আচ্ছা, গঠন করার প্রক্রিয়া কী হবে, সেই জন্য কী করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। এবং তার উপর ভিত্তি করে এটা পুনর্নির্মাণ বা বিনির্মাণের জন্য কী কী দরকার, গণতন্ত্র দরকার, সম্পদের একটা সুষম বন্টন দরকার, আমাদের জাতীয় শিল্প গড়ে তোলা দরকার। এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমরা ফাইন্ড আউট করে একটা লড়াই সংগ্রাম বা আলোচনা বা অ্যাক্টিভিজম, যাই হোক, সেগুলো আমরা করছি। এরপরে দেখেন একটা 111 সরকার আসলো, আসার পরে আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট সরকার ক্ষমতায় আসলো। তারপর তারা কি করা শুরু করলেন? তারা কিন্তু যে প্রয়োজনীয়তা সমাজের মধ্যে এবং যে বিষয়গুলো চলছিল সেটাকে কিন্তু ভিন্ন দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। প্রথমত তারা করলেন যে হ্যাঁ, তারা এখন একটা সুযোগ পেয়েছেন। আমি একটা গভীর একটা বিষয় আমার কাছে মনে হয় অনেক সময় যে ওই সময় যুবক তরুণদের বা ছাত্র সমাজের আন্দোলন ছিল, সেই আন্দোলনটা ছিল যে আমরা যে কথাগুলো বলছি তার উপর ভিত্তি করে নতুন একটা রাষ্ট্র নির্মাণের আন্দোলনের কথা ছিল। ওই সরকার কিন্তু সুন্দরভাবে আগে সামনে নিয়ে আসলো কি, হ্যাঁ, এটা করার আগে তো আমার শুরুতে করতে হবে যে এই দেশের বিরুদ্ধে যারা করছিল তাদেরকে আমাদেরকে একটা বিচারের আওতায় আনতে হবে।
মানে সুন্দর কর্মসূচি, কিন্তু এই চাওয়ার সঙ্গে তারা কিন্তু একটা অ্যালাইন করে ফেললো, করার পরে ওই দিকে তারা যাওয়া শুরু করলো। ওইটা করতে যেয়ে তারা একটা রাজনৈতিক চালাকি এবং জাতির সঙ্গে একটা আহম্মুখী করলেন। সেটা যেভাবে করার কথা, যে প্রক্রিয়া করার কথা, এর জন্য কী করতে হয়, আপনি সারা বিশ্বের উদাহরণ যদি দেখেন, সমাজবিজ্ঞান যদি পড়েন, অনেক কর্মসূচি পাবেন। সেগুলো না করে তারা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা কর্মসূচি নিয়ে আগাতে শুরু করলেন। ফলে ছেলেমেয়েরা কি দেখলো, যে হ্যাঁ, আমরা তো এখন আমাদের আইডেন্টিটি, অর্থাৎ আমরা কি চাই সেটাই আমি আক্রান্ত হচ্ছি। আচ্ছা, তাহলে ওরা কি, তাহলে আমার পরিচয় কি হবে? তখন কিন্তু ধীরে ধীরে প্রয়োজনীয়তা চলে গেল, ওরা এই পরিচয়ে, তাহলে আমি এর বিরুদ্ধে করব, আন্দোলন করব, তাহলে আমার পরিচয়টা কি হবে? এটা কিন্তু একটা, আপনি বলতে পারেন, প্রয়োজনীয়তা তৈরি হয়েছে অথবা তৈরি করা হয়েছে তখনকার যে শাসক শ্রেণী, তাদের যে কর্মকাণ্ড, তার মানে আসলে হওয়া উচিত শ্রেণী সংগ্রাম, সেটা না হয়ে একটা ফলস আইডেন্টিটি পলিটিক্স। শ্রেণী সংগ্রাম বলেন বা যাই বলেন, কিছু শব্দ আছে যেগুলো ধরেন একটা আপনাকে হয়তো তকমা দিয়ে দিবে, কিন্তু নর্মালি এইভাবে যদি আপনি চিন্তা করেন যে এই অবস্থা, যে বাংলাদেশ 1971 স্বাধীন হলো, 75 হলো, তারপরে 80 হলো, 81 হলো, 90 হলো, আমরা ডেমোক্রেসিতে গেলাম, ঠিক আছে, ওকে, এটা নিয়ে ডিবেট হইতে পারে, কিন্তু একটা ডেমোক্রেসির মধ্যে আমরা গেলাম। ডেমোক্রেসি চলছে চলছে একরকম করে, সেটাকে পুষ্ট করার ব্যাপার আছে, বা সেটাকে যারা এই যে বুঝ শাসক ছিলেন তাদেরই একটা মুনচানোর ব্যাপার ছিল, তারাই যে এটা একসময় নষ্ট করলেন। নষ্ট করার পর আরেকটা বিষয় নিয়ে আসলেন, আর মূল যে সমস্যাগুলো আমাদের, সেগুলো কিন্তু এক সাইডে চলে যাচ্ছে। তখন যখন এই পরিস্থিতি হলো, তখন তরুণ সভা স্বাভাবিকভাবে চিন্তা করলো যে ও তো এরকম করে, তাহলে আমি কে, আমার সঙ্গে কেন এরকম করে? এইটা ধাক্কাধাক্কি বা আপনি বলেন যে একটা নির্যাতন নিপীড়ন করতে করতে একটা বোধহয় শার্প হয়ে গেল, যে ওর পরিচয় হচ্ছে এটা, আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা আছে তাদের পরিচয় হচ্ছে এটা, ওর বিরুদ্ধে আমার ফাইট করতে হবে, তাহলে আমার আর একটা পরিচয় নিতে হবে, ওর উল্টা পরিচয়টা। অর্থাৎ আমি বলতে চাইছি, ওদের সোকল সেকুলারিজম আর আমার হচ্ছে সোকল ধর্মীয়জম বা রিলিজিয়াজম, যাই হোক, যাই বলেন না কেন, এইরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে। ফলে কিন্তু আপনি যেটা বললেন, এটার উত্তর একটা এইরকম হতে পারে, আমি জানি না, এটা আরো গভীর ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। সাধারণভাবে কিন্তু এরকম মনে হয় যে এই একটা পরিচয় সামনে রাখার কারণে এবং বিপরীতমুখী অবস্থান করার জন্য এটা একটা উত্তর হতে পারে। এবং এখন দেখেন, আপনাকে মজার কথা বলি, আপনি বললেন না যে ফার রাইটের এক ধরনের উত্তর, এখন দেখেন যারা ফার রাইট, তার বিপরীতে কিন্তু আর একটা মানে আন্দোলন, সংগ্রাম, বাদ প্রতিবাদ কিন্তু দানা বাঁধছে। এখন এরপরে যদি এইটাকে আরো ধরেন এগিয়ে যায়, বা এখানে কোনো দিক থেকে জ্বালানি পাওয়া যায়, দেয়া হয়, বা জ্বালানি ইনহারেন্ট ভিতর থেকে আসে, তাহলে এটা কোন জায়গায় যাবে? আবার কিছুদিন পরে যা দেখবেন মুখোমুখি একটা আত্মপরিচয়ের সংকট নিয়ে আছে। এই জায়গায় সজীব যেটা বলতেছে, একটু এক লাইন, যে ফলে মূল যে বিষয়গুলো, বাংলাদেশ রাষ্ট্র হলো, এই রাষ্ট্রটা হওয়ার পরে এটাকে নির্মাণ করার যে বিষয় আছে, আসলে এখানে যে ধরনের মানুষগুলো আছে, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা পলিটিক্যাল সিস্টেমের আওতায় থাকবো, থেকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাব। সেটা আমি পুঁজিবাদী কাঠামো হোক বা আধা পুঁজিবাদী, আর হচ্ছে ওই যে আপনার সমাজতন্ত্র মিক্স করে হোক, যেভাবে হোক, কোনো না কোনো ফর্মেটে আগাবো আমরা। তো সেটার মধ্যে কিন্তু আমরা নাই, আমরা আছি নিজেদের কিছু আইডেন্টিটি তৈরি করা, বা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করা, নিজেকে মানে ক্ষমতায় থাকার জন্য করে একটা ভজঘট পাকায় ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আমরা ফুলবাড়ি আন্দোলনের প্রসঙ্গে শুনতে যাবো আসামের কাছে, তার আগে একটা যে আলোচনাটা সজীব করছিল, সেই আলোচনাটা রেশ আমি একরকম শেষ করতে চাই, যে সেটি হচ্ছে বাংলাদেশের যে প্রধান সংকট, যে এইখানের নিজস্ব জাতীয় সক্ষমতার বিকাশ ঘটানো, শিল্পের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেই জাতীয় সক্ষমতার বিকাশ ঘটায় এখানকার মানুষের সংকটের সমাধান করা, সেটি এখানকার শাসক শ্রেণী আসলে সবাই করতে ব্যর্থ হয়েছে। এটা করতে পারে নাই বলেই তারা বিভিন্ন সময় বিভিন্ন যে সংকটগুলো আসলে সংকট না, সেটার একটা প্রধান দ্বন্দ্ব হিসেবে, প্রধান শত্রু হিসেবে দাঁড় করাইছে, করে তার সাথে একটা ফলস ফ্ল্যাগ করে আসলে এই লড়াইটা চালায়, জনগণকে অন্যদিকে নিয়ে গেছে। আমরা আলোচনা করার হয়তো অন্য কোনো দিন সময় পাবো। আমি আজকে আসামের কাছে জানতে চাই যে এই যে ঢাকা থেকে আপনারা গেলেন এবং সেই যাওয়ার ভেতরে গ্রামে গ্রামে সংগঠন গড়ে তোলা, সাঁওতালদের ভেতরে সংগঠন গড়ে তোলা, দিনের পর দিন কৃষকদের সাথে লেগে থাকা, সেইটা আসলে কিভাবে হয়েছিল? আমার যতদূর মনে পড়ে, আমরা উত্তরবঙ্গের রংপুরে টাউন হলে একটা বড় সমাবেশ করেছিলাম আর কি, এবং সেখানে ঢাকা থেকে শিল্পীরা গিয়েছিলেন, কফিল আহমেদ গিয়েছিলেন, গান করেছিলেন। তো এই যে, এবং আমরা একটা আঞ্চলিক সংগঠনও তখন তৈরি করা হয়েছিল, যে উত্তরবঙ্গ বাঁচাও আন্দোলন, মানে শুধুমাত্র ফুলবাড়ি না, মানে পুরো উত্তরবঙ্গ কিভাবে রক্ষা করা যায়। আমরা তো আসলে অনেক তরুণ ছিলাম তখন, একদমই আমরা কেবল আমাদের অনার্স সবে মাত্র শেষ হয়েছে আর কি।
তো সেই আন্দোলনের এই যে যে আপনি গ্রামে গ্রামে যে আমাদের সংগঠক কর্মীরা গিয়েছিলেন, সেইটার প্রেক্ষাপট বা সেইটার পরিস্থিতি কি দাঁড়ালো? এটার কনটেক্সটটা খুবই প্রিসাইজ কিছু ঘটনার মধ্যে দিয়ে। আমি বলছিলাম আপনাকে যে আমরা আমরা বিভিন্ন এক্সপার্টদের দ্বারে দ্বারে ছুটেছি। আমরা জিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপকদের শরণাপন্ন হয়েছি, আমরা সয়েল ওয়াটার সয়েলের হক স্যারের কাছে গিয়েছিলাম, এনভায়রনমেন্টের প্রফেসরদের দ্বারে দ্বারে গিয়েছি। দ্বারে দ্বারে গিয়েছি বলতে এই কারণে বলছি, তারা সবাই হয়তো জানে যে আমরা কাদের কাছ থেকে এন্টারটেইনড হয়েছি, যেমন প্রফেসর বদরুল ইমাম কিংবা সয়েলের তৎকালীন প্রফেসর সিরাজুল ইসলাম স্যার। এনারা ভীষণভাবে আমাদেরকে সমর্থন দিলেন এবং তাদের যে জ্ঞান, সেই আলোকে এটা বিশ্লেষণটা আমাদেরকে জানালেন। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, জিওলজি ডিপার্টমেন্ট কিংবা সয়েল ওয়াটার এনভায়রনমেন্টের এমনও প্রফেসর ছিলেন যারা মানে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো আচরণও করেছেন, এবং তারা এশিয়া এনার্জির কনসালটেন্সি করেছেন এবং তখনও করছেন। সেসব শিক্ষকদের রুটি রুজির বিষয়। এখন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুটি রুজি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ফিল করে না, পারিশ্রমিক। এখন উপরি পাওনাটাই যদি প্রধান হয়ে ওঠে, তখন আসলে শিক্ষক তার মর্যাদা হারায় এবং স্বাভাবিকভাবে যা হবার তাই হয়। তো আমরা ওই সময় দুইটা ঘটনা আমরা খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে কয়লার মজুদটা রয়েছে আমাদের প্রায় 110 মিটার উচ্চতার ডুপিটিলা বা অ্যাকুইফারের নিচে, এবং এই কয়লাটা উত্তোলন করতে গেলে প্রতি মিনিটে 8,000 লিটার করে পানি এক্সট্রাক্ট করতে হবে, এবং এটা হচ্ছে 38 বছর ধরে এই কাজটা চলবে। এবং এইটার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের প্রফেসর আমাদের দেখালেন ছবি এঁকে, যে কয়লা মজুদের একদম নিচের স্তরেরও নিচে নিয়ে যাওয়া, হুইচ ওয়াজ প্রায় 1 কিলোমিটার। তো পানির স্তর তো এরকম শার্প নেমে যায় না, এটা একটা স্লোপ তৈরি করে, এবং তার রেডিয়াস হচ্ছে 30 কিলোমিটার। কয়লা খনির মজুদটা যেখানে বর্গ কিলোমিটার ধরলে প্রায় 3,000 বর্গ, প্রায় 3,000 বর্গ কিলোমিটার এলাকা। আমরা প্রথমেই আমাদের বাংলাদেশের মানচিত্রে এইটা আঁকলাম, একে দেখলাম যে কোন কোন এলাকা এই 40 বছর কয়লা খনির লাইফ টাইমে কোন কোন এলাকার মানুষ এফেক্টেড হয়। তো আমরা এই 3,000 বর্গ কিলোমিটার এলাকা যখন দেখলাম, সেখানে কুড়িগ্রাম, রংপুর তো অবশ্যই, গাইবান্ধা, বগুড়া, আসলে যমুনা এফেক্টেড হয়। এই পুরো এলাকাটা এফেক্টেড হবে ইমিডিয়েটলি। তো স্বাভাবিকভাবেই তখনই আমাদের সিদ্ধান্তটা হয় যে আমরা তিনজনেই ছিলাম, যে এই ফাইন্ডিংসটা আসবার পরে যে তাহলে আমাদের শুধু ফুলবাড়ি বা কয়লা খনি এলাকার মানুষ না, আমাদের ভাবতে হবে ইমিডিয়েট ইম্প্যাক্ট জোনের পুরোটা এলাকা জুড়ে। এবং এই সময়ের মধ্যে আমাদের বিজ্ঞান চেতনা পরিষদের রংপুরের একটা কার্যক্রম ছিল, ওই শাখা থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয় যে অনুরূপ একটা পাঠচক্র বা একটা সেমিনারের মতো, যেখানে আমরা যদি ওই এলাকার মানুষকে এক্সপ্লেইন করি কিভাবে এইটা আমাদের ভালো মন্দ দিকগুলো তুলে ধরা যায়। তো সেখানে সক্রিয় আবার প্রসঙ্গটা আসে যে ক্ষমতায় আসা যাওয়ার মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল থাকে তাদের উপস্থিতি বিশেষ ছিল না, কিন্তু বাম প্রগতিশীল ঘরানার ছাত্রছাত্রী, ইভেন শিক্ষক এবং তরুণ কবি, সরাসরি বাম নামধারী যারা, তারা না, কিন্তু না, মানে ব্যক্তিগত চিন্তা করে ছোট ছোট সংঘর্ষ করছে, ব্যক্তিগত এরা। এবং তেল গ্যাস কমিটিতেও আসলে এই আন্দোলন অনেক পেছনে অনেক পরে যুক্ত হয়েছে। তাদের অনেক বেশি ফোকাস ছিল তখন নাইকো ট্যাংরাটিলার ঘটনাটা নিয়ে, ওনারা অনেক বেশি ফোকাস ছিলেন। তো মূলত টিপু বিশ্বাসের জাতীয় গণফ্রন্টের বেশ ভালো সংগঠন ছিল দিনাজপুরের পুরা ক্ষেত মজুর সমিতির অ্যাক্টিভিটিসটা আসলে এই টিপু বিশ্বাসের যে পার্টি, ওনাদের নেতৃত্বেই এটা ছিল, এবং এই কৃষক সংগঠনটা অনেক বেশি অন্য যে কোনো অঞ্চলের অনেক অগ্রসর একটা সংগঠন ছিল, এবং তাদের কর্মতৎপরতা ছিল
কৃষকদের স্বার্থে, এবং তার কিছুদিন আগে উত্তরবঙ্গে চিনি কল বলি মানে আখ চাষিদের উপরে একটা নিপীড়নের ঘটনা ঘটে গাইবান্ধায়, এবং সেটার প্রতিবাদ এবং আরো কিছু ঘটনায় এই কৃষক সমিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই ক্ষেত্রটা প্রস্তুত ছিল এবং রাজনৈতিকভাবে তাদের একটা প্রস্তুতি ছিল মানসিক এবং রাজনৈতিক বিচার বিশ্লেষণের জায়গা থেকে। আমাদের কাজটা ছিল সংযুক্ত করা, নতুন ফাইন্ডিংস গুলোকে নিয়ে হাজির করা, এবং স্থানীয় ডিবেট, বিশেষ করে প্রতিষ্ঠিত যে শক্তিগুলো পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের সাথে যখন কনফ্রন্টেশন হয়, একটা তো হয় যেটা মাসল পাওয়ার দিয়ে ডিটারমাইন্ড হয়, কিন্তু এর বাইরেও সমাজে কিন্তু চায়ের দোকানে, টঙে কিংবা সামাজিক ইভেন মসজিদে পর্যন্ত আলোচনা ডিবেট হয়। তো এই অ্যাক্টিভেশনটার ক্ষেত্রে সংস্কৃতির নয়া সেতু সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে ভাষাটা নির্মাণের ক্ষেত্রে। এই যে আন্দোলনটা হলো, তার দাবিগুলোর ভাষা, মানে দাবিগুলো কি হবে, আমরা কি উন্নয়ন চাই না? কথাগুলো এরকম আসছিল যে এরা উন্নয়ন বিরোধী শক্তি, আমাদেরকে বিভিন্ন আমাদের জীবনে উন্নয়ন লাগে না, আমাদেরকে এমনকি বিভিন্ন ষড়যন্ত্রকারীদের তকমা দেওয়ারও চেষ্টা করা হলো তখন। তো স্বাভাবিকভাবেই বিষয়টা প্রয়োজন, আমরা যা কিছু করেছি সময়ের প্রয়োজনে, মানে এটা ঠিক বয়স দিয়ে নির্ধারিত হয় না, অভিজ্ঞতা দিয়েও না। এটা ওই সময় আমরা অনেক বেশি হয়তো দায়বদ্ধতা ফিল করতাম কৃষক সমাজের প্রতি, এবং সেটা হয়তো পরবর্তীতে ফিকে হয়ে গেছে পরবর্তী জেনারেশনে। কিন্তু আমাদের মধ্যে এটা আমার স্পষ্ট মনে আছে, বা এখনো যে কোনো ঘটনায় আমি কোন ঘটনায় সবচেয়ে তাড়িত হই, হ্যাঁ, বা আপনি কোন ঘটনায় আপনি রেসপন্স করেন, একই ধরনের বিষয়টা ছিল। ফলে আমরা রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, এই পুরো বেলটা জুড়ে আমরা তখন একটা উদ্যোগ নেবার চেষ্টা করি। সংস্কৃতির নয়া সেতু তখন খুবই নতুন একটা সংগঠন, বা একটা সংগঠন গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম। খুবই ইন্টারেস্টিং, সেই সময় এরকম একটা বড় আন্দোলন, পরবর্তীতে বড় আন্দোলন, আমরা তো জানতাম না এটার পরিণতি কি হবে। আমাদের উপরে অনেক ধরনের চাপও ছিল, ক্যাম্পাস বা বাইরের। তো তখনও জানবার সুযোগ ছিল না যে হ্যাঁ, এটা 26 আগস্ট 2006 তিনজনকে হত্যা করা হলো ওই তৎকালীন বিডিআর এর সশস্ত্র গোষ্ঠী, সরকারের নির্দেশেই গুলি চালিয়েছিল। 200-র উপরে মানুষ বিভৎস রকমের আহত হলেন, বেশ কয়েকজন হয়তো এখনো এক আধজন বেঁচে আছে, বেঁচে না থাকার মতো ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে। তো 26 আগস্ট থেকে 29 আগস্ট, 30 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা জানি না এই আন্দোলনে যারা সংগঠক, কর্মী, ইভেন নেতা, নেতৃত্ব, তাদের জীবনে কি ঘটবে। এটা 20 বছর পরে এসে আমরা বলছি, মানে আমরা বোঝাই যাচ্ছে আমরা হয়তো ওইভাবে ক্ষতিগ্রস্ত হইনি দৃশ্যত বা শারীরিকভাবে, কিন্তু আমাদের চোখের সামনে তো অনেক মানুষ ওই পরিস্থিতিটা এত নিশ্চিন্ত বা নির্ভর ছিল না। এবং এই আলোচনা যারা দেখবেন তাদের মধ্যে আমি নিশ্চিত আমাদের অনেকগুলো প্রিয় মুখ আছে যারা ভীষণভাবে আহত ছিলেন। একজন ছিল বাবলু রায়, যার পেছনে চাইনিজ রাইফেলের ব্যাকবোনের পাশ থেকে একটা গুলি ভেদ করে, তার পাকস্থলী ভেদ করে তার পাঁজরের হাড়ের কাছে এসে গুলিটা থেমে যায়, এবং উনি সারা জীবনের জন্য পঙ্গু হন। শুধু এটা না, ওনাকে প্রতি মুহূর্তে তীব্র যন্ত্রণার মধ্যে হুইলচেয়ারে থাকতে হবে। তো এটার ইতিহাস হচ্ছে এরকম। হয়তো আমরা ওই সময় 20 বছরের জন্য, এখন বোঝা যাচ্ছে যে হয়তো আমরা 20 বছরের জন্য ঠেকিয়েছিলাম, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সেই বিএনপি সরকার এখন আবার ক্ষমতায়, এবং তারা
সেই কয়লা খনি বা কয়লা মজুদকে খনিতে রূপান্তর করা বা কয়লা উত্তোলনের উদ্যোগ নিয়েছেন। আমার উদ্যোগ মনে মানে হয় যে এই ইতিহাসগুলো একটু ক্ষমতাসীনদের স্মরণ করানোর দায়িত্বটা আমাদের আছে, যে তোমাদের ইতিহাসটা এরকম। না না না, এই ইতিহাসের জায়গা ফুলবাড়ি থেকে- আন্দোলন তো শুধু দিনাজপুরের ফুলবাড়ি না, এই ঘটনার পরে পুরো উত্তরবঙ্গ ধর্মঘট হয়, হরতাল হয়, এবং উত্তরবঙ্গে দীর্ঘদিন সেটা বন্ধ থাকেন, এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সেখানে মিজানুর রহমান মিনু যান 7 দফা চুক্তি আন্দোলনকারী, 6 দফা চুক্তি আন্দোলনকারীদের ওইটা সাথে আমি একটু করেন বলতে আর কি। যাচ্ছিলাম যে আমি এইটা বলবেন, সাথে আমি একটু সাজ্জাদের কাছে শুনতে চাই, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি গুলো আমি যতদূর জানি, আমরা বাইরে ছিলাম, আপনার নেতৃত্বে নেওয়া হয়েছিল। সে আসলে কি ওই যে কর্মসূচি ছিল? শুরুতেই যেটা বলছিল, মানে আমরা যে এই আন্দোলনটা কেন করব, এই আন্দোলনটা কি, সেটা হচ্ছে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, অর্থাৎ জাতীয় সম্পদ নষ্ট করার পরে না, আমরা রক্ষা করব। তো এবং সেটা যখন আমরা একটা ভিত্তি গড়ে তুললাম মানুষের মধ্যে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এবং তরুণদের মধ্যে, তখন কিন্তু আমরা এক ধরনের ভাগ করলাম যে যেখানে এটার ঘটনাটা ঘটছে সেখানে যেমন একটা প্রতিরোধ করতে হবে, একই সঙ্গে সেটাকে সমর্থন করার জন্য সক্রিয়ভাবে এবং ভালোভাবে সমর্থন করার জন্য এর বাইরে যেখানে আছে সেখানেও এটাকে ছড়াই দিতে হবে। তখন আমরা একটা ধরনের ভাগ করলাম সাংগঠনিকভাবে যে আমরা কিছু মানে দুইভাবে জিনিসটা করবো। আমাদের একটা স্লোগান ছিল, হাটে মাঠে ঘাটে হচ্ছে এই শিক্ষা সংগ্রাম। প্রতিষ্ঠানে সংগ্রাম গড়ে তোলো। তো তখন যেহেতু উত্তরবঙ্গ এবং হচ্ছে আপনার স্থানীয় পর্যায়ে ফুলবাড়িতে আন্দোলন হচ্ছে, একই সঙ্গে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে পাবলিক যে বড় বিশ্ববিদ্যালয়গুলো তখন ছিল, সেখানেও কিন্তু এটা নিয়ে আমরা একটা তৎপরতা চালাই। আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাস্ট যেটা বলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো সবগুলোতে এক ধরনের একটা কার্যক্রম মানে আমরা তো দুই ভাগে জিনিসটা করলাম। একটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে ওখানে আমরা প্রতিরোধ, এবং তার সঙ্গে বাইরে, অর্থাৎ এটা হচ্ছে জাতীয় সম্পদের প্রশ্ন, এটা মানে স্থানীয় সম্পদ না, সেজন্য সবাইকে আসলে এটার সঙ্গে যুক্ত হইতে হবে। সেই জায়গা থেকে আমরা করলাম, এবং যুগপৎভাবে বা একই সঙ্গে দেখা গেলো ওখানে যে একটা কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচির সঙ্গে কিন্তু মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকেও আমরা কিন্তু কর্মসূচিগুলো দিচ্ছিলাম একটার পর একটা, এবং সেই কর্মসূচিগুলোতে কিন্তু একটা অন্যরকম সাড়া আমরা পাচ্ছিলাম। এবার সবাই কিন্তু এটা যুক্ত হচ্ছিল, এটা অংশ নিচ্ছিল, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা। ইভেন দো আমার মনে আছে একটা ঘটনায় যে আমরা যখন এই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে হচ্ছিল, ক্যাম্পাসের আশেপাশে যে শ্রমজীবী লোকজন ছিল তারাও কিন্তু এসে এখানে যোগ দিত। তাদের কিন্তু আমরা কেউ এসে বলি নাই যে আপনারা আসেন, তারা এসে যোগ দিত, কথা বলতো। একটা বড় বিষয়, যেদিন আমরা হচ্ছে ওখানে হরতাল, অর্থাৎ জাতীয় কমিটি একটা পর্যন্ত শেষ মুহূর্তে ওই তারিখে জাতীয় কমিটির ব্যানারে আসলে ওখানে একটা বিক্ষোভ কর্মসূচি দেয়া হলো, সমাবেশ দেয়া হলো, ঠিক একই ওটার সঙ্গে তাল রেখে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার সামনেও আমরা একটা কর্মসূচি দিলাম। যখন আমরা শুনলাম যে ওখানে গুলি করা হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু মানে অদ্ভুত বিষয়, এটা খুব কম সময়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, যে এখানকার ছাত্র সমাজ কিন্তু খুবই ফেটে পড়লো। আমার মনে আছে যে অপরাজেয় বাংলা থেকে তখন আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, এবং সেটি মানে বলা চলে যেটা খুব তীব্র একটা মিছিলে পরিণত হলো, যেটাকে আপনারা অনেকে জঙ্গি মিছিল বলেন। হ্যাঁ, শব্দটা আমি অত পছন্দ করি না, এই জন্য এইভাবে বললাম আর কি, যে একটা মানে তীব্রভাবে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আমি বলতেছি। ওখানে এই মিছিলটা যখন আমরা রাউন্ড আপ করছি, তখনই কিন্তু ওটার ভিতর থেকেই দাবি উঠতেছিল যে এই মিছিলটা দুইজন আমরা পরিচিত স্লোগান দিচ্ছিলাম, এর মধ্যে কে একজন হুট করে মিছিল থেকে বলে দিল যে ধর্মঘট। মিছিল থেকে কিন্তু আসলো। যাই হোক, আমরা মিছিলটা ঘুরে এসে আবার অপরাজেয় বাংলার সামনে কিন্তু বিক্ষোভ করলাম। কিছু শিক্ষক আসলেন, আমাদের সঙ্গে যোগ দিলেন, সংহতি জানালেন। সেখান থেকে কিন্তু আমরা ধর্মঘট দিলাম পরের দিন, এবং সেটা কিন্তু সব ছাত্র সংগঠন ওই সময় কিন্তু আবার সমর্থনও করলো। এবং এরপরে সকল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো। এই যে বিষয়টা, অর্থাৎ এটার মূল যেটা আমি বলবো যে প্রথমত আসলে আন্দোলনটা কি এবং কেন, এটার কিন্তু একটা ভিত্তি দরকার, অবস্থান দরকার। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আমি মঞ্জুরুল হাসানের কাছে শুনতে চাই যে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুরো উত্তরবঙ্গে একটা গণঅভ্যুত্থান পরিস্থিতি, এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ফুলবাড়ি আন্দোলনের এক রকমের পক্ষ নিয়েছে আর কি। পাবলিক বিশ্ববিদ্যালয় একটা বাজে অবস্থা ছিল, সরকার বিরোধী অবস্থা ছিল, সেরকম একটা অবস্থায় ফুলবাড়িতে মানুষ মারা গেলেন,
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিনিধি পাঠালেন, 6 দফা চুক্তি হলো। সেই চুক্তি কিন্তু ছিল যে আর কখনোই ওপেন পিট মাইনিং করবেন না, বিদেশিদের দিয়ে করবেন না, এই বিষয়গুলো ছিল। তাহলে এত বছর পরে, এই 20 বছর পরে এসে 21 বছরের মাথায় এই সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় আসছে, একদম নর্মাল কিন্তু তার ভোটে জিতে আসা না, মানে জনগণের ওই অর্থে একটা ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে আসা সরকার, সে কেন আবার ওই একই রকম একটা ঘটনার মধ্যে যাচ্ছে? কারণ এই খনি করলে, খনি দিয়ে যদি আমরা বিদ্যুৎ কেন্দ্র বানাইতে চাই, উৎপাদন করতে চাই, 8-10 বছরের ব্যাপার, সেটা তো আসলে খুব দ্রুতই জ্বালানির সমাধানও হবে না। একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, আর একটা বিষয় হচ্ছে যে তার বাস্তবতা, মানে যে কয়লা দিয়ে আমরা জ্বালানি নিরাপত্তাটা অর্জন করতে চাচ্ছি সেইটা কতটা বাস্তবসম্মত। এইখানে দেখেন, উন্নয়ন ধারণায় বা যে কোনো কাজে একটা ট্রেড অফ থাকে, যে আপনার দেখতে হবে আমাদের যে কোনো অ্যাকশনে কিছু ক্ষতি হয়, কিছু লাভ হয়। তো আমাদের হিসেব করতে হয় যে আমার নেট লাভটা যেন বেশি হয়। এই তো মোটা দাগে সাধারণ ধারণা। ফুলবাড়িতে কয়লা খনি করা কিংবা ফুলবাড়ির কয়লা মজুদ উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করা, এই বিষয়টা আমার ধারণা 20 বছর আগে এটা শুধু মানুষের পারসেপশনে না, টেকনিক্যালি বা কারিগরি ভাবেও এইটা যে সম্ভব না, এবং এটার কোনো ওই লাভ লসের হিসেব নিকেশ করলে যে এইটা একটা বিপর্যয়, এগুলো সমাধান হয়ে গেছে। 2টা ঘটনা এর মধ্যে আমরা এই পুরো সময় জুড়ে, এশিয়া এনার্জি পরবর্তীতে তার নাম পরিবর্তন করেছে, কিন্তু প্রকল্পটা এই ফুলবাড়ি প্রকল্পটা দেখিয়ে লন্ডন স্টক মার্কেটে সে তার 20 বছর ধরে ব্যবসা করেছে। সে এনলিস্টেড, এবং যতবার সরকারের কাছ থেকে যে হ্যাঁ এরকম একটা উদ্যোগ, মানে আমি এভাবেই বলি যে এই সরকার যে ফুলবাড়ি কয়লা খনির বিষয়ে একটা ইতিবাচক কিছু কথাবার্তা বলছে, এবং সেগুলো মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় সেগুলো এক ধরনের ইকো হচ্ছে। ব্রিটেনে তাদের শেয়ার বাজার একদম আবার চাঙ্গা হয়ে যাবে, মানে এইটা একটা ডিরেক্ট সুবিধা করে দিচ্ছে। ফুলবাড়ি কয়লা উঠুক আর না উঠুক, জিএসএম এর বা এশিয়া এনার্জির শেয়ার ব্যবসায় কোনো লস হচ্ছে না। তো এবং এই যে সরকারি যে মুভ, এটার একটা ইমিডিয়েট প্রতিক্রিয়া বা লাভ হচ্ছে জিএসএম রিসোর্সেস। তো তাদের একটা উপকার করলেন সরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সে কি আসলেই এটা মিন করে বা করছে কিনা, সেজন্য সম্ভবত আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে, কারণ এখনো এগুলো ঠিক মন্ত্রীরা কিংবা আমাদের পলিসি মেকারসরা অনেক সময় হয় যে একটু বাজারে দেখা বলে না, যে একটু বাজারে একটা তথ্য ছেড়ে দিলাম বা একটা কথা ছেড়ে দিলাম, প্রতিক্রিয়াটা কি সেটা মাপবার বা বুঝবার একটু তথ্যগত ইয়ে বলি। শুধু এই সরকার না, এটা শুরু হলো অনেকদিন পরে। 27 ফেব্রুয়ারি বিদ্যুৎ ভবনে একটা অনুষ্ঠান আমি পড়ে শুনে, বিদ্যুৎ ভবনে বাংলাদেশের কয়লা সম্পদের সম্ভাবনা চ্যালেঞ্জ উত্তরণের করণীয় শিক্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এক হাইড্রোকার্বন ইউনিট বিভাগের পরিচালক অনুসন্ধান উৎপাদন ডক্টর অরূপ বিশ্বের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব বক্তব্য দেন। উনি অনেকগুলো বক্তব্য দিচ্ছেন আর কি। তার মানে ফেব্রুয়ারির 27 তারিখে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার পরে, গত 20 তারিখ নির্বাচিত সরকারের একদম প্রথম সপ্তাহে। তার মানে আপনি দেখেন কোন পরিস্থিতিতে সরকারটা গঠন হয়েছে। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহে কিছু লোকজন এসে এই সক্রিয় হয়ে গেছে। নির্বাচন আগে থেকে এবং খুব ইন্টারেস্টিং, যদি গত তার আগে যেটা আমি বলছি, তার আগে আবার কিছুদিন আগে যে উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, হ্যাঁ, মানে নামও লম্বা, উনি চিন্তা ভাবনা লম্বা করেন, কিন্তু উনি যখন কর্মক্ষেত্রে ছিলেন, মানে একটু বলতে চাই, তখন কিন্তু উনি এই ধরনের প্রজেক্ট যে মানে 200 কোটি টাকার প্রজেক্ট হইতে পারে, এগুলো তো আমার সময় হয়নি, কিন্তু উনি পরে ওনার নামের সাথে লেখেন যে উনি নাকি হচ্ছে মেগা প্রকল্প বিশেষজ্ঞ। আমি যখন প্রথমে ছিলাম তা আমাকে লিখতে হতো যে মেগা প্রকল্প বিশেষজ্ঞ। আমি কখনো দেখিনি উনি কোনো মেগা প্রকল্প করছেন, মানে ওনার নামটা বলতে চাই না, মানে সবকিছু মিলে
এই ধরনের লোকজন আসলে চারিদিকে এই ধরনের লোকজন না, উনি exist করতেছে। বাংলাদেশের বলতে পারেন যে ফজল কবির খান দুইটা কাম করছেন। একটা হচ্ছে উনি যখন অন-11 হলেন তারপর তো উনি বিদ্যুৎ সচিব হয়েছিলেন। এই অন-11 এর পর বিদ্যুৎ সচিব হয়েছেন। অন-11 এর সরকার প্রথম বাংলাদেশের রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আবিষ্কার করছে। সেই আবিষ্কারের যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে ফজল কবির খান। যে 5টা বিদ্যুৎ কেন্দ্র প্রথম দেওয়া হয়েছিল সেটা ফজল কবির খানের মাস্টার মাইন্ডে, এবং সেটাই পরে আওয়ামী লীগ কন্টিনিউ করছে। 9টা টোটাল 11টা অ্যাওয়ার্ড করছিল, 2টা ফেল আচ্ছা, করছে, 9টা। আর উনার আগের আলোচনা হচ্ছে না, উনার আগের লাইফ হচ্ছে উনি যখন ইটকলের এমডি ছিলেন, উনি বাংলাদেশের হাটে মাঠে ঘাটে যে এই যে সৌরবিদ্যুতের যে হোম সোলার সিস্টেম করলেন, তার ফলে যেটা হলো যে এটা ডিসপোজাল উনি ব্যবস্থা করেন নাই, অর্থাৎ ব্যাটারি ডিসপোজাল ব্যবস্থা করেন। ফলে আমাদের এই অ্যাসিড লিডের যে ব্যাটারি সারা বাংলাদেশের 14টা বাজে দিয়ে গেছে হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশের, এবং এটা নিয়ে কিন্তু এই যে ইকোলজিক্যাল একটা জেনোসাইড উনি ঘটাই দিয়ে গেলেন, এই বিষয়ে কিন্তু আসলে উনারে কোনো সময় এর জন্য আমি ক্ষমা চাইতেও দেখি না, এবং উনারে এর জন্য দুঃখবোধও আমি দেখি না। আচ্ছা, এটা তথ্যগত ইয়া করি, মানে যেটা আমরা বলছি নির্বাচন হওয়ার পরে না, আসলে এটা 2025 সালের 27 ফেব্রুয়ারি, আচ্ছা, সেখানে উনি ফজল কবির তাহলে তো ছিলেন। বলতে হবে যে নির্বাচনের আগে থেকে, যেটা আমি বলছিলাম যে নির্বাচনের আগে থেকে এক লবিং বছর হয়েছে। আগে। এইটা হচ্ছে যে গত 15-16 বছরই যদি আমরা একটু রিকল করি, আমরা দেখব যে বিভিন্ন সময় লবিস্টরা সক্রিয় হয় এবং তার একটা প্রভাব গণমাধ্যম হয়ে লন্ডন স্টক মার্কেটে চলে যায়, এবং এইটা হচ্ছে লন্ডন স্টক মার্কেটে যারা এই ধরনের কোম্পানিগুলোর শেয়ার ক্রেতা কেনা বেচা করেন, এটা তাদের সাথে তাদেরকে কি কোনো সম্পর্ক আছে, মানে আর্থিক সম্পর্ক? এইটা তো অনুসন্ধান ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া বলা যাবে না, কিন্তু আমরা তো এটা বলতে পারি যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা কি কি ফল উৎপাদন করছে এবং তার বেনিফিশিয়ারি কারা, এটা দিয়েও কিন্তু ঘটনার মোটিভটা যাচাই করা যায়। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এটা একটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে পুরা আওয়ামী 3টা টেনিয়রেই। বিভিন্ন 2-3 বছর পর পর একটা করে উদ্যোগ হয়, এবং মিডিয়াতে কিছু রিপোর্ট হচ্ছে, এবং আমরা খবর পেতাম যে লন্ডনে এদের শেয়ারের ভ্যালু বাড়ছে। তো এটা হচ্ছে যে কজ এন্ড ইফেক্ট, আমরা এটা জানি, কিন্তু কার সাথে কি লেনদেনের সম্পর্ক এটা বলতে গেলে আসলে আরো অনেক আমি সাজ্জাদের কাছে শুনতে চাই যে একদমই শেষ প্রশ্নটা সাজ্জাদের কাছে, যে 20 বছর আগে যে প্রকল্প আসলে করা যায় নাই মানুষের প্রতিরোধে, সেখানে একদম প্রমাণিত সত্য যে এই মাটির অধিক নিচে 1 কিলোমিটার নিচে থাকা পানিকে আসলে ম্যানেজ করা যাবে না। এই কারণে এই খনি যারা আবিষ্কার করেছিল ব্রিটেন ভিত্তিক কোম্পানি বিএসপি, তারা কিন্তু এটা প্রথম ছেড়ে দিয়ে চলে যায়, এবং একটা বলা যেতে পারে টুকাই কোম্পানি, মানে আক্ষরিক অর্থে জিএসএম এখন যে কোম্পানি, এর আগে এশিয়া এনার্জি ছিল, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তাদের কোনো বিশেষজ্ঞ নাই, এবং তারা লন্ডনেও কিন্তু যে মার্কেটে তারা লিস্টেড, তারা কিন্তু সেকেন্ডারি মার্কেট, সেটা কিন্তু লন্ডনের মূল স্টক মার্কেট না। ফলে এরকম একটা কোম্পানির কাছে এই জাস্ট এই বলা যেতে পারে যে তাদের লাইসেন্সটা ভুইফোল্ড একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে গেছে, এবং তাদের কোনো এক্সপার্টিস নেই, তাদের কোনো লোকবল নেই। ঢাকায় তাদের যে লোকবল সেটা খুবই হাস্যকর আর কি। যাই হোক, তো এরকম একটা কোম্পানি আবার এই কোম্পানিকে দিবে কিনা জানি না আমরা সরকার, কিন্তু এই যে আলোচনাটা আবার উঠছে, যেটা একদম সেটেল ডাউন বিষয়, যেটা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে উনি নিজে একমত হয়ে এই চুক্তি করতে বলেছেন, তারই দল যখন 20 বছর পরে আবার ক্ষমতা আসছে একটা গণঅভ্যুত্থানের পরে, তারা আবার এরকম একটা ডিজাস্টার ঘটনাকে আসলে ঘটাবে, বা তারা এই চেষ্টা কেনই বা করছে 21 বছর পরে? এটা ঘটাবে কিনা সেটা তো সামনে আমরা দেখতে পাবো, কিন্তু যে আলোচনাটা শুরু করেছেন তারা, সেটাই আসলে কিন্তু শুরুতেই আমি একটা কথা বলতে পারি, যেটা আত্মঘাতী চিন্তা ভাবনা তারা শুরু করেছেন। আপনি বললেন যে এটা সেটেলড সবকিছু, আর দেখেন যে আমাদের এনার্জি বা বিদ্যুৎ উৎপাদন যে প্রক্রিয়াগুলো, এবং যে সরকার আমরা তুমুল সমালোচনা করি, এবং যাদেরকে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে কি বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও যে প্ল্যান করছে, সেই প্ল্যান তো সামনের দিকে সংস্কার করে হোক বা এগিয়ে নিতে, সেখানে কিন্তু দেখেন সব বিদ্যুৎ কেন্দ্রগুলো করছে কয়লা ভিত্তিক, সব কিন্তু দক্ষিণে, মানে সমুদ্রের আশেপাশে, মানে একটা ছিল আমদানি করে এনে এটা করা হবে। অর্থাৎ ওই জিনিস বিএনপি চুক্তি করেছে ওই সময়, তারপরে আওয়ামী লীগ সরকার এসেছে, সবাই কেউ কিন্তু আর ওর দিকে যায়নি, যে এবং ওখানে যে জনবসতি এবং যে কয়লা সম্পদ, জনবসতিকে একদিকে তুলে আরেকদিকে নিয়ে যেতে হবে, আর কয়লা সম্পদ তুলতে হবে,
এর ফলে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড হবে বা অর্থনৈতিক লাভ হবে এবং হচ্ছে পরিবেশের যে ক্ষতি হবে, আর অন্যদিকে যদি এটা রাখেন তাহলে দেখা যাবে এটা কোনোভাবেই লাভজনক প্রকল্প না। ফলে কয়লা আছে আপনার লিক করতেছে, জি ভাই কয়লা তুললে আমার লাভ হবে, এটা তো কিছু লোকজনের চিন্তা ভাবনা। আর ওখানে তো গেলে একবার তো জনবিস্ফোরণ হয়েছে, এবার জনমহাবিস্ফোরণ হবে এবং সেটা ঢেউটে এমনভাবে চলে যেতে পারে যে এখন কিন্তু আগের মতো না, এখন অনেক কিছু মাধ্যম সক্রিয়, অনেক লোকজন আছে। আপনি হয়তো এখন বুঝতেই পারবেন না যে এই যে আমরা তিনজন এখানে বসে কথা বলছি এটার ক্ষমতা কতটুকু, আপনি ধরতেই পারবেন না। কিন্তু এটার ক্ষমতা যে কত বড় হতে পারে সেটা কিন্তু এই যে জুলাই অভ্যুত্থান দেখে, ফুলবাড়ির ঘটনা, সেটা ফুলবাড়ি খুলনায় যে 20 বছর আগে, আঘাত তৈরি করবে কিনা কেউ তো জানে না। 20 বছর আগে ফুলবাড়িতে দেখিয়েছে যে আমরা তো ওই আলোচনাটাই করছিলাম যে কিভাবে হলো। দেখেন তখন আমরা শুধুমাত্র কিছু ছাত্র লিফলেট নিয়ে গেছি, লিফলেট বিতরণ করে নিজেরা আবার চিন্তা ভাবনা করে লিখতেছি। আমার মনে আছে লিফলেট ছাপানোর টাকা ছিল না আমাদের কাছে, তারপর হুট করে মনে আছে ঠিক আছে আমরা শিক্ষার্থীদের মধ্যে যা বলি যে এটা আমরা করতেছি আপনারা একটু সহযোগিতা করেন। তো আমরা কয়েকজন মিলে কথা বলতে 2 টাকা 5 টাকা 10 সবাই টাকা কিন্তু টাকা দিল সর্বোচ্চ আমাদেরকে। 10 টাকা দিয়ে কিন্তু আমরা লিফলেট করলাম, এই একটার পর একটা এই বিষয়। অতএব এই যে জনগণের বিরুদ্ধে এবং বিশেষত জনগণের যে বিষয়গুলো সমাধান আগে হয়েছে সেটা নিয়ে যদি আপনি মানে তৎপরতা চালান, সেটা তো আত্মঘাতী ছাড়ার কোনো বিষয় আমার কাছে মনে হয় না। এক আর দ্বিতীয় হচ্ছে দেখেন ওখানে 6 দফা যেটা ছিল সেখানে কিন্তু 2 নম্বর বা 3 নম্বর দফা ছিল। তৎকালীন সরকার জনগণের সঙ্গে চুক্তি করেছে যে উন্মুক্ত কয়লা খনি ফুলবাড়িতে তো হবেই না, একই সঙ্গে বাংলাদেশের কোথাও হবে না। ফলে আবার যদি সেই জিনিসটা আনা হয় এটা তো আইনগত ভাবে বরখিলাফ, জনগণের সাথে ওয়াদা দেওয়াটা বরখলাফ হয়ে গেল, আইনগত বিষয়ও রয়েছে আর জনগণের মতামতের বিপরীত অবস্থানে সেটা তো রয়েছে। ফলে এটার পরিণতি, আমার কথাটা হচ্ছে এইগুলো বাদ দিয়ে ঠান্ডা মাথায় সঠিক জিনিসগুলো চিন্তা করা দরকার। আমি শেষ যেটা বলতে চাই, দেখেন এতদিন জ্বালানি খাতের এই তৎপরতা দেখে অনেক তো ধরেন টেকনিক্যাল বিষয়টি সে আছে, মানে সবাই হয় কি আপনি একটা কিছু বলতে যাবেন একটা টেকনিক্যাল বিষয় নিয়ে এসে এমন একটা পরিস্থিতি করবে মনে হচ্ছে যে এটা কি না কি আপনি কেউ বুঝবেন না। কিন্তু খুবই সাধারণ জ্বালানি খাত নিয়ে 3টা বিষয় দরকার আপনার। প্রথমত আপনার নলেজ দরকার, তাই না? তারপরে আপনার দক্ষতা দরকার। তৃতীয় হচ্ছে আপনাকে মাস্ট দেশপ্রেমিক হতে হবে, মানে অনেস্ট হইতে হবে। এই 3টা গুণের সমন্বয় করে এই বিষয়টা ডিল করতে হয়। আপনি এখন দেখেন এই যে জুলাই অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন হলো, এই খাতে কারা এখন কাজ করছে, কি করতেছে, তাদের মধ্যে 3টা গুণ আছে কিনা, তাহলেই বুঝবেন যে আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে। আর আপনাকে কোনো না কোনো ফর্মেতেই গুণাবলী সম্পূর্ণ লোকজনকে এটা সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সমাধান করতে হবে। আমি সিম্পলি বলি যে বিদ্যুৎ নাই অনেক কিছু বলা হচ্ছে, কতভাবে এটা সমাধান করা যায় না, এটা আপনি আলোচনা করেন না, সেমিনার করেন না, সবাই বলতে পারবে, মানে অনেকেই বলতে পারবে, সবাই মানে অনেকেই বলতে পারবে, অনেক আইডিয়া আসবে, আপনি ইমপ্লিমেন্ট করেন না কেন, 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে আপনি সমাধান করতে পারবেন। কিন্তু আপনার মাথায় সেগুলো নাই। আপনার মাথায় ওই যে আপনি বলেন নলেজ রিপ্লেস বাই হচ্ছে কি মূর্খ লোকজন বসাই দিচ্ছে। দ্বিতীয় যে আপনি বলেন দক্ষতার জায়গায় যেসব দক্ষ লোকগুলো আছে তাড়িয়ে দিয়েছেন আপনি, দিয়ে যত ভাড়াটিয়া অদক্ষ লোকজন আছে। আর ওই সর্বশেষ বলুন দেশপ্রেম বা সততা, ওরে বাবা এটা তো খুঁজেই পাবেন না আপনি। ফলে যা হবার তাই হয়েছে। আমরা আলোচনা এখানে শেষ করব। এই আজকের আলোচনার মধ্যে বা আমরা একটা বিষয় এই একদমই পরিষ্কার, সেটি হচ্ছে জ্বালানি সংকট যেটা, সেইটা ফুলবাড়ি অথবা আমাদের তেল গ্যাস অথবা এলএনজি আমদানি এটার মধ্যে দিয়ে ঘটবে না। জ্বালানি সংকট দূর করতে গেলে প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে জাতীয় সক্ষমতার বিকাশ ঘটানো। জাতীয় সক্ষমতার বিকাশ ঘটানো অর্থ হচ্ছে আমাদের দেশে যেসব জাতীয় প্রতিষ্ঠান আছে, বাপেক্স, পেট্রো বাংলা সহ আমাদের নিজেদের সব প্রতিষ্ঠান আছে, সেগুলোর দক্ষতা বাড়ানো এবং সেগুলোকে আরো সক্ষম করা এবং তার বিষয়ে আরো বেশি বেশি বাজেট বা অর্থ দেওয়া। সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে একটি দেশপ্রেমিক জ্বালানি অবস্থান এবং নীতি নেওয়া। যদি আপনি আপনার সম্পদের উপরে, আপনি আপনার চিন্তা এবং সিদ্ধান্তের উপরে একটি স্বাধীন সার্বভৌম অবস্থা নিতে পারেন, তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।